আমাদের এলাকা মফস্বলের কাছাকাছি, মফস্বলে বলা চলে। সেই সমাজের রীতি ধরে 18 পেরোতে না পেরোতেই বিয়ে করতে হয়েছে। যার সাথে বিয়ে হয়েছে তার নাম আলফাজ রঞ্জন। আগে রাজনীতি করতেন, এখন সেসব ছেড়ে চট্টগ্রামের একটা কলেজে অধ্যাপক হিসেবে নতুন চাকরি নিয়েছেন। বয়স আমার তুলনায় বেশি, এই ধরুন ওনার 26 বছর হবে হয়তো। বিয়ের 10 দিন আগে আমি তাকে প্রথম দেখেছিলাম, আমাকে দেখতে আসার দিন। সাধারণ প্যান্ট, টি শার্ট পরে সোফায় বসেছিলেন শটান হয়ে, যেন পাত্রে দেখতে নয়। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করতে এসেছেন। আমি বরাবরই একটু চাপা স্বভাবের, গোছালো ধরনের মেয়ে। তার এমন অগোছালো রূপ দেখে আমার তাকে একটুও পছন্দ হয়নি। কিন্তু পরিবারের চাপাচাপি, আত্মীয় স্বজনের উৎসুক দৃষ্টির বাহিরে বাবার প্রতি সম্মানের দোহাই দিয়ে আমি কাউকে মানা করতে পারিনি। বিয়ের আগে অবশ্য তার সাথে কথা হয়েছিল, 5 মিনিটের ছোট্ট আলাপ। আমার স্পষ্ট মনে আছে। গায়ে হলুদের ঝামেলা মিটিয়ে আমি মাত্র ওই ঘুমানোর জন্য বিছানায় শরীর এলিয়ে দিয়েছিলাম। ফোনটা বাজলো তখনই। কল ধরার পর আলাপটা শুরু হয়েছিল অনেকটা এমনভাবে, তুলি বলছো? প্রচণ্ড পুরুষালী গলার আওয়াজ, মনে হচ্ছে রেগে কথা বলছে, শুনলে ভয় লাগে। আমি ধীরে সুস্থে উত্তর দিলাম, জি। চিনেছ আমাকে? আমি রঞ্জন। নাম্বার সেভ আছে তো? জি আছে। অনুষ্ঠান শেষ তোমাদের? জি। আমার মনে হলো সে অকারণেই একটু হেসেছে, নিঃশব্দে, তবে অনুভব করার মতো। রয়েস হয়ে শুধালো, তুমি কি খুব কম কথা বলো? এভাবে হঠাৎ জিজ্ঞেস করায় আমার একটু অস্বস্তি হলো। ছোট্ট করে বললাম, জি। ভেরি গুড। আমার কাছে আসার পর তুমি আর কম কথা বলতে পারবে না। রঞ্জনের আশেপাশে বোধহয় তার বন্ধুবান্ধব ছিল। তাদের হৈ হুল্লোড়ের আওয়াজ আমার কান পর্যন্ত আসছিল। এত এত অশ্লীল কথা, তাও আবার গলা ফাটিয়ে পুরো এলাকাকে শুনিয়ে দিচ্ছে। রঞ্জন তাদের ধমক দেওয়ার পর আমাকে কি যেন প্রশ্ন করলেন। লজ্জায় আমি উত্তর দিতে পারলাম না। তার মুখের ওপর কল কেটে দিলাম। সে আবারও কল দিল, তাই সাইলেন্ট করে রেখে দিলাম। আমি কেন যেন তখনও রঞ্জনকে মেনে নিতে পারছিলাম না। তাকে আমার একটুও পছন্দ হচ্ছিল না, একটু না। বিয়ের দিন আমি তাকে দ্বিতীয়বারের মতো দেখলাম। এবার সে অগোছালো হয়ে না, বরং সুন্দর, পরিপাটি সুদর্শন একজন মানুষই আমাকে নিতে এসেছেন। হাসি হাসি মুখ করে না থাকলেও তার চেহারা এক আলাদা তৃপ্তি খেলা করছিল। তবুও আমি তার সাথে সহজ হতে পারছিলাম না। বিদায়ের পর গাড়ির একপাশ চেপে জড়সড় হয়ে বসেছিলাম। অজানা কারণে মনে হচ্ছিল সে এক হিংস্র পশু, কিছু থেকে কিছু হলেই রেগে ধমকে উঠবেন। অথচ আমাকে চমকে দিয়ে রঞ্জন হঠাৎ করেই হুহা করে হেসে উঠলেন। যেই সেই হাসি নয়, একদম শরীর কাঁপানো হাসি। আমি কি দেখতে খুব বাজে? আমাকে ভয় পাচ্ছ কেন? আমার মিথ্যে বলার অভ্যেস নেই, কিন্তু এই প্রশ্নের পিঠে সত্যি বলতে ইচ্ছে করলো না। ভয় পাবো কেন? পাচ্ছি না। অথচ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখনই কেঁদে দেবে। আসলে কি এমন লাগছে? আমি মনে মনে একটা আয়না খুঁজলাম, হাতের কাছে না পেয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলাম। এতেও কাজ হচ্ছে না। রঞ্জন হেসেই চলেছেন। এভাবেই ড্রাইভারকে বললেন, মকবুল, পানি আছে সাথে? সাথে সাথে সামনে থেকে খসখসে কণ্ঠের উত্তর এলো, আছে ভাইজান, দাও তো। ড্রাইভার পানির বোতল দিতে রঞ্জন বোতলের ঢাকনা খুলে আমার দিকে এগিয়ে দিলেন। বাহিরে ততক্ষণে প্রচণ্ড বাতাসেরা আন্দোলন শুরু করে দিয়েছে। গাড়ির ভেতর সেই বাতাস আসতে না পারলেও এসি চলছে। হঠাৎ করেই ভীষণ ঠান্ডা কাবু করে ফেললো আমাকে। তবে ভালো লাগছে। মুহূর্তটাকে উপভোগ করা শিখে গেছি যেন। অনুভব করলাম রঞ্জন আমার দিকে একটু এগিয়ে আসেন। সঙ্গে সঙ্গেই অনুভূতিগুলো উড়ে গেল, শক্ত হয়ে গেল শরীর। রঞ্জন যদিও বেশি কাছে আসলেন না, আমার থেকে 1-2 ইঞ্চি দূরত্ব রেখে বসলেন। একটু হেসে বললেন, আমাকে দেখে কি তোমার রাগী মনে হয়? আমি উত্তর দিলাম না। উনি বোধহয় উত্তরের অপেক্ষাও করলেন না, বলে গেলেন, হতেই পারে, সবার মনে হয়। কিন্তু আমি স্বভাবের দিক দিয়ে মোটেও রাগী, শান্ত নই। কথাটা আমি বিশ্বাস করে ফেলেছি, করতে বাধ্য। একজন রাগী মানুষ কখনোই এভাবে কথা বলতে পারে না। রঞ্জনের প্রতি আমার ধারণা একটু হলেও বদলে গেল, কিন্তু জড়তা এক ফোঁটাও কমল না। পানি খেয়ে আমি বোতলটা আমাদের দুজনের মাঝে একটা অদৃশ্য দেওয়াল হিসেবেই রেখে দিলাম। রঞ্জন দেখতে খারাপ নন, আমার ভেবে রাখা হিংস্র মানুষটিও সে নন, কিন্তু তাকে আমার এখনো ভালো লাগছে না। এর কারণ হিসেবে বলা যেতে পারে আমি একটা ছেলেকে পছন্দ করতাম। প্রেম টেম কিছু নয়, শুধুই পছন্দ। আমার আবেগের বয়স। তাকে নিয়ে যত কল্পনা জল্পনা করেছি,
হুট করে মাঝখানে রঞ্জনের ঢুকে পড়াটা আমি মেনে নিতে পারিনি। বাহিরে পাতাদের উত্তাল ছোটাছুটির মতো আমার মনের ভিতরে প্রচণ্ড তোলপাড় হচ্ছিল। আমার কত কিছু বলার ছিল সবাইকে, কাউকে বলতে পারিনি। বুকটা নিঃশব্দে খা খা মরুভূমি হয়ে গেল। কেউ টের পায়নি। গাড়ির চাকা আচমকা থমকে গেছে। ভাবলাম রঞ্জনের বাড়ি বুঝি পৌঁছে গেছি, কিন্তু না। গাড়ি কোথায় থেমেছে ঠিক ঠাউর করতে পারছি না। এক টুকরো আলো নেই কোথাও। আমি অবাক চোখে পাশ ফিরে তাকালাম। রঞ্জনকে দেখা যাচ্ছে না। ড্রাইভার গাড়ির সব বাতি বন্ধ করে দিয়েছে। ঘুটঘুটে অন্ধকারে ভয় না পেলেও পাশে থাকা মানুষটাকে আমার ভয় লাগছে। পেছন থেকে দেখলাম রঞ্জনের বাড়ির গাড়িগুলো সাই সাই শব্দে এগিয়ে গেছে। ওদের সাথে আমার বোন তারাও আছে। আমার সাথে বৌভাত পর্যন্ত সেখানেই থাকবে। কথা ছিল আমার গাড়িতে থাকার। রঞ্জন নাকি দেননি। গাড়ি কি নষ্ট হয়ে গেছে? এখানে থামিয়ে রেখেছেন কেন? সবাই যে চলে গেল। রঞ্জনের চেহারা এখনো দেখা যাচ্ছে না। এত অন্ধকার। শুধু অনুভব করলাম গাড়ির দরজা কেউ খুলছে। পরপরই রঞ্জন আমার হাত ধরে বেরিয়ে গেলেন বাহিরে। বিস্ময়ে আমার তখন হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। আমি প্রায় চেল্লিয়ে উঠলাম। বাহিরে বেরিয়েছেন কেন? আপনি রঞ্জন তো? ভিজে ভিজে যাব। চলো। মানে কি? আমার মাথায় সিট আছে তুলি। আমার কখন কি করতে ইচ্ছে করে আমি নিজেও জানি না। তারপর ড্রাইভারকে বললেন, আমি ফোন না করা অবধি এখান থেকে নড়বে না মকবুল। বাবা ফোন করলেও ধরবে না। এরপর আবার আমাকে বললেন, সামনেই বাড়ি, বেশি হাঁটতে হবে না, চলো। ভয়াবহ বিষয়ে আমি কথা বলা ভুলে গেলাম। মন বলল, এ লোক রাগী, গম্ভীর না। এ লোক পাগল। পাগলের সাথে বিয়ে হয়েছে আমার। কিন্তু তাই বলে যে আমি মুহূর্তটা অনুভব করিনি তা নয়। বৃষ্টি আমার পছন্দের। বৃষ্টিতে ভিজলে মনে হয় সব গ্লানি বৃষ্টি তার সঙ্গে নিয়ে গেছে। রঞ্জনের হাতে হাত রেখে হেঁটে চলাটাও আমার এক মুহূর্তের জন্য ভীষণ ভালো লেগে গিয়েছিল। আমি যেন তখন রঞ্জনকে দেখতে পাচ্ছিলাম। হাসতে থাকা প্রাণবন্ত আলফাজ রঞ্জন। এতগুলো মানুষের সামনে ভিজে শরীর নিয়ে দাঁড়িয়ে থাকতে আমার প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল। বাহিরে বৃষ্টি তখনও থামেনি। আচমকা আচমকা ঠান্ডা বাতাসের আর শরীর ছুতেই শরীর শিরশির করে উঠছে। দাঁতে দাঁত লেগে একটা বিশ্রী শব্দে আমি নিজেই বিরক্ত হচ্ছি। আমার শাশুড়ি মা তাড়াতাড়ি করে এগিয়ে এলেন। হাতের তলে আমার মাথায় মেলে দিয়ে কড়া গলায় রঞ্জনকে বললেন, তোরা এভাবে ভিজেছিস কিভাবে? সত্যি করে বল। রঞ্জন দাঁত বের করে হেসে বলেন, গাড়ি খারাপ হয়ে গিয়েছিল আম্মু। আচ্ছা, আমার কাছে ড্রাইভারের নাম্বার আছে, পরে তোর খবর করছি। তারপর আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, আমার সাথে আসো। আমার শাশুড়িমা অদ্ভুত ধাঁচের মহিলা। এক এক সময় ভালো তো, এক এক সময় খারাপ। আমাকে দেখতে আসার দিনই আমি নিশ্চিত ছিলাম তার সাথে আমার কোনো কালেই বনবে না। মুখ একটা গম্ভীর করে রাখেন তিনি। কথা কম বলেন। এখন এই বাড়ির করতে বলে কিনা। ভেজা শরীর নিয়ে রুমে ঢোকা মাত্রই তিনি কেমন গম্ভীর গলায় শুধালেন, ভিজলে কিভাবে? রঞ্জন কিছু করেছে? আমি একটু ইতস্ত করলাম। কিছু করেনি আন্টি। আন্টি? আন্টি কি? বাপের বাড়ি থেকে কিছু শিখে আসুনি? শাশুড়িকে কেউ আন্টি বলে? কথাটা বুকে বিঁধল। আমি সব শুনতে মোটেও অভ্যস্ত নই। তবে চোখের কোণে পানি জমা হতে দিলাম না। আস্তে করে বললাম, সরি মা। শাশুড়ি মা আর কিছু বললেন না। বুঝতে পারলাম আমার উপর বেশ বিরক্ত তিনি। কাজের মেয়েটাও ততক্ষণে লাগেজ নিয়ে এসেছে। আমি যতটা বাজে পাগল ভাবে রঞ্জনকে, সে আসলে তেমন না। একটু বেশি মিশুক প্রকৃতির। সবার সাথে মিশতে পছন্দ করে। আমি যখন শীতে কাঁপাকাঁপি করে কম্বলের নিচে শুয়েছিলাম, সে এসে আমাকে দেখে হেসে ফেলল। তার শরীরে তখনও ভেজা চিটচিটে পাঞ্জাবি। এক হাতে চুলগুলো ঝাড়তে ঝাড়তে বলল, কি মেয়ে, একটু ভিজে এই অবস্থা? বাসর ঘরে তো 12টা বাজিয়ে দিয়েছ। ফুলটুল ছিঁড়ে এক অবস্থা। কম্বল পেলে কোথায়? আমার গলা থেকে কথাই বের হচ্ছে না। আলমারি থেকে। মা দিয়েছেন। কথাটা এত আস্তে ছিল যে আমি নিজেই নিজের কথা শুনতে পেরেছি কিনা সন্দেহ। কিন্তু রঞ্জন বুঝলেন। মাথা দুলিয়ে বললেন, বেশি ঠান্ডা লাগছে? হ্যাঁ। আমি তো একটু পর এসি চালিয়ে দেব। তখন কি করবে? চোখ বড় বড় করে বললাম, এই শীতে এসি চালু করবেন মানে? বলেছি না আমার মাথায় সিট আছে। আমার গরমকালে শীত, আর শীতকালে গরম লাগে। আশ্চর্য হয়ে মুখে তালা লেগে গেল। ইনি কি আসলেই কলেজের প্রফেসর? প্রশ্নটা মাথায় কিলবিল করছে খুব। শরীরটাও কেমন গরম হয়ে আছে। থেকে থেকে কাঁপছে। জ্বর আসবে হয়তো। আমি আর কথা বাড়ালাম না। দেখলাম রঞ্জন আলমারি থেকে প্যান্ট টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকছেন। মিনিটের মাঝে বেরিয়ে এলেন। আমি ভয়ে ছিলাম একটু। আমি রঞ্জনকে মোটেও মেনে নেইনি। সে যদি কাছে আসতে চায়, বাধা দিলে যদি রেগে যায়।
মনে মনে ভয়ে ছিটিয়ে যাচ্ছিলাম, কিন্তু সে কাছে এলো না, এসিও চালালো না। বড় লম্বা টেবিলে বসে কি সব কাগজ ঘাঁটতে লাগলেন। আমাকে বললেন, তুমি ঘুমাও তুলি, আমি একটু কাজ করব। লাইট জ্বালানো থাকলে সমস্যা হবে। আমি তৎক্ষণাৎ মাথা নাড়ালাম। সে যত দূরে থাকবে ততই ভালো। কিন্তু আমি বুঝিনি সে আসলে আমার অস্বস্তি টের পেয়ে কাছে আসেনি। কাজের বাহানায় আমাকে সময় দিয়েছে। আমি জানি না তখন কটা বাজে, তবে আন্দাজ করা যায় গভীর রাত, সম্ভবত 2টা 3টা। জ্বরে আমার ঘুম হঠাৎ করে ভেঙে যায়। আমার আবার মাইগ্রেনের সমস্যা আছে। মাথার যন্ত্রণা আমি তখন সহ্য করতে পারছিলাম না। থরথর করে শরীরের কাঁপুনি আমাকে আরো দুর্বল করে দিচ্ছিল। মুখ থেকে অজান্তেই গঙ্গানির শব্দ বেরিয়ে যাচ্ছিল। হয়তো কাঁদছিলামও। আচমকা টের পেলাম আমার পাশে কেউ বসেছে। আস্তে আস্তে ভেজা কাপড় আমার কপাল ছুঁচ্ছে। এত শান্তি লাগলো তখন। আমি আস্তে করে তাকালাম। রঞ্জন চিন্তিত মুখে আমার দিকে চেয়ে আছেন। আমি তাকাতেই উদ্বিগ্ন হয়ে বললেন, বেশি কষ্ট হচ্ছে তুলি? আমি খুব আস্তে আস্তে নিঃশ্বাস নিচ্ছিলাম, কথা বলতে পারছিলাম না। সে এবার একটু ঝুঁকে আমার গাল আলতো করে ধরল। নরম সুরে বলল, আই এম সরি মাই অ্যাঞ্জেল, এমনটা হবে আমি একদমই বুঝতে পারিনি। আমার চোখে হঠাৎ করে দুর্জয় ভেসে উঠল। আমার আবেগ, ছোট্ট কাল থেকে বয়ে বেড়ানো অনুভূতি, আবার রঞ্জনের চিন্তিত মুখটাও আমার ভেতরটা নাড়িয়ে দিল। দুর্জয়ের সাথে রঞ্জনের কোনো মিল নেই, চেহারায় আচরণে কিছুতে না। আমার দুর্জয়কে মনে পড়ল ঠিক, কিন্তু এই প্রথম রঞ্জনকে পাশে পেয়ে নির্ভয় হলাম। আমার যন্ত্রণা হঠাৎ করে একটু কমল। ভীষণ আস্তে বললাম, আমি আপনাকে একদমই পছন্দ করি না। সে হাসলেন। জানি। কখন থেকে জানেন? বিয়ের আগ থেকে। তাহলে বিয়ে করেছেন কেন? তোমাকে ভালো লেগে গিয়েছিল। ভালোবাসেন আমাকে? একটু আগেও বাসতাম না, এখন বাসি। আমি আপনাকে কখনো ভালোবাসবো না। মুহূর্তে রঞ্জনের মুখটা মলিন হয়ে গেল। তুলতুলে কাপড় আমার কপাল থেকে সরিয়ে পানিতে ভেজালেন, হাতে চিপে পানি ঝরালেন, তারপর আবার কপালে লিখে বললেন, আমার এক ব্যাচমেটকে আমি একটুও পছন্দ করতাম না। ওর নাম শবনম। ও কিন্তু ছেলে ছিল। ওর সাথে আমার একদমই বন্ধু না। আমি ওকে সবসময় ওর নাম নিয়েই খেপাতাম, বই ছিঁড়ে দিতাম। ও কম না। পরীক্ষার হলে একদিন আমাকে চুরির অপবাদ দিয়ে আমার একটা পরীক্ষাও বাতিল করে দিয়েছিল। একবার তো মারপিটের মাত্রা এত বেশি ছিল যে আরেকটু হলে টিসি হয়ে যেত। সেই শবনম একদিন রাস্তা পার হতে গিয়ে বিরাট অ্যাক্সিডেন্ট করে ফেলল। এই খবর শুনে আমি কি করেছিলাম জানো? উল্টো প্যান্ট পরে দিলাম এক দৌড়। হাসপাতালের সুন্দরী মেয়েগুলো আমাকে দেখে সে কি হাসি! এ নিয়ে আমি ওর সাথে হাসপাতালেই একটা ভয়াবহ ঝগড়া বাঁধিয়ে ফেলেছিলাম। ভাবতে পারছো? এখন অবশ্য করি। ও আমার আজীবনের শত্রু। আমরা প্রায় 12 বছর ধরে একে অপরের শত্রু। আমি চুপচাপ শুনছিলাম, চোখজোড়া রঞ্জনের দিকে স্থির। উনি আমার নাক টেনে বললেন, তাহলে এখন কি বুঝলে? বন্ধু থেকে শত্রুরা বেশি আপন হয়। বন্ধু সবসময় খোঁজ খবর না নিলেও একমাত্র শত্রুই তোমার ক্ষতি করার জন্য সবসময় তোমার খোঁজ রাখে, রাখবে। আমিও হলাম তোমার আজীবনের শত্রু। এরপরের কিছু আমার আর মনে নেই। সকালে শাশুড়ি মায়ের ডাকে ঘুম ভাঙল। তিনি আমার পাশেই বসেছিলেন। আমার ঘুম ভাঙতেই নাক কুঁচকে বললেন, তুমি তো দেখি ভালো জাতের মেয়ে না? বিয়ে হতে না হতেই জ্বর বাঁধিয়ে শুয়ে আছো। এত মেহমানকে এখন আমি কি বলবো? কথাগুলো শুনে আমার মাথা নুয়ে গেল। কষ্টগুলো দলা পাকালো গলার একদম মধ্যখানে। তার পরপরই শাশুড়ি মা নিজ থেকে আমাকে শোয়া থেকে উঠিয়ে বসালেন। আবার নিজ হাতে আমাকে নাস্তাও খাইয়ে দিলেন, পুরো আমার মায়ের মতো। আমি এতটা বিস্ময় নিতে পারছিলাম না। রোবটের মতো দরজার কাছটায় তাকাতে দেখলাম রঞ্জন দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, মিটিমিটি হাসছেন। তাদের বাসার সবাই কি এমনই পাগল? হতে পারে। আমি তো এখন এবারে কারোর সাথে তেমন পরিচিতই হইনি। শাশুড়ি মা খাইয়ে চলে গেলেন অনেকক্ষণ হলো। আমি চুপচাপ উদাস নয়নে বাহিরের দিকে চেয়ে আছি। আবহাওয়া আবারও খারাপ হচ্ছে। বিশাল জানালা দিয়ে যতটুকু দেখা যায় বড়সড় ঝড় আসবে। আকাশ ভালো নেই, মেঘ ভালো নেই, আমিও ভালো নই। কোথা থেকে কালো ছায়ার এসে আমাদেরও মাঝে আধার ঠেলে দিচ্ছে। আমার শরীরে তেমন একটা জ্বর নেই, কিন্তু দুর্বলতা রয়ে গেছে। ঘুমে আমি যেন তাকাতে পারছি না। আমি বাসায় যাব ভাই। নিজের রুমে কম্বল মুড়ি দিয়ে একটু ঘুমাবো। এই জায়গাটা আমার বড্ড অচেনা। আমার আপন না। এখানের কিচ্ছু আমার আপন না। রঞ্জন দরজা ছেড়ে আমার পাশ ঘেঁষে বসলেন। ঝটপট কপাল, গলার তাপমাত্রা অনুমান করার চেষ্টা করে বললেন, জ্বর তো নেই, শরীর দুর্বল লাগছে, ঘুমাবে।
আমি ঘুমাতে চাই, খুব চাই, কিন্তু একটু পর বৌভাত। শাশুড়িমা বলে গেছেন কিছুক্ষণের মাঝে পার্লারের মহিলা সাজাতে চলে আসবে। কিভাবে ঘুমাই? আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে, ঘুমাবো না। তারপর একটু থেমে বললাম, আমার বোন কোথায়? ওকে এখানে আসার পর আর দেখিনি। একটু ডেকে দিবেন? আচ্ছা। কথাটা বলেও রঞ্জন গেলেন না, বসে রইলেন। আমার দৃষ্টি আবারও জানালা পর্যন্ত গিয়েই থেমেছে। হাজার হাজার চিন্তায় আমি জল্পনা কল্পনা করছিলাম। যখন বুঝলাম রঞ্জন এখনো যায়নি, ফিরে তাকালাম। আমি আগেও বলেছি, রঞ্জনের মুখটা ভীষণ সুন্দর। এবার আরও একটা দিক খেয়াল করলাম, তার চোখ দুটো কোনো মানুষকে আকর্ষণ করার ক্ষমতা খুব বেশি রাখে। কালো কুচকুচে চোখের মণি, যেন গভীর সমুদ্র। একটু বেখেয়ালি হলেই ডুবে তলিয়ে যাব। তারপর লোকটা বোধ হয় একটু সম্মোহনীর দৃষ্টিতে দেখছে আমাকে। স্নিগ্ধ, মুগ্ধ, তৃপ্ত চাহনি। আমি অস্বস্তিতে চোখ নামিয়ে নিলাম। রঞ্জন একটু ভারী গলায় বললেন, তুমি আমাকে এত বেশি অপছন্দ করো কেন? আমি কি করেছি? দ্বিধাহীন অভিযোগ, কৌতূহল। আমি উত্তর দিতে পারলাম না। কিন্তু ঠিকই তার জন্য আমার মায়া হলো। এমন মায়া, যে মায়া আমাদের দুজনের কালো ভালোতেই আসবে না। এমন মায়া কারো প্রয়োজন নেই। বৌভাতে আমার যতটুকু ক্লান্ত লাগবে ভেবেছিলাম, ততটা আসলে লাগেনি। এবাড়ির সবাই একটু পাগলাটে ধরনের, তবে আচার ব্যবহার ভীষণ ভালো। শ্বশুর বাবা তো মা ডাক ছাড়ার কথাই শুরু করছিলেন না, কিন্তু ওই 3 ঘন্টার বৌভাত অনুষ্ঠানে হাজারবার লজ্জায় পড়তে হয়েছে আমাকে। কারণটা অবশ্যই রঞ্জন। উনি স্থির থাকতে পারছিলেন না, কিংবা আমার থেকে দূরে থাকতে পারছিলেন না। এই সেই অজুহাতে আমার দিকে নজর রেখেছেন সারাটা সময়। শেষে যখন সবাই বিরক্ত হয়ে এক প্রকার তাড়িয়ে দিতে চাইল, রঞ্জন লাজ লজ্জার মাথা খেয়ে ফটাফট বলে উঠল, ওর শরীর এখনো দুর্বল মা, এতক্ষণ অনুষ্ঠান করার কি আছে? ও যে ঘুমাক একটু। শাশুড়িমা এমন নয়নে চাইলেন তখন যেন ভস্ম করে দিবেন, কিন্তু পরে ঠিকই আমাকে রুমে পাঠিয়ে দিয়েছেন। এই মহিলাকে আমি বুঝতে পারি না, তিনি আসলে কি চান? আমাকে পছন্দ করেন নাকি অপছন্দ? রঞ্জন মারাত্মক গিটার বাজাতে পারেন, গানের গলাও অসম্ভব সুন্দর। এ ব্যাপারটা আমি জেনেছি অনেক পরে। রঞ্জন খুব করে চাইলেও তার সাথে আমার সম্পর্কটা 1 মাসের মাথাতেই স্বাভাবিক হচ্ছিল না, আমার অনীহার কারণেই। তিনি সকাল সকাল আমার সাথেই উঠছেন, সময় পেলে আমাকে রান্নায় সাহায্য করছেন। সাহায্য বলতে আকামি করছেন বেশি। ওই দিন তো একটা দামি প্লেট ভেঙে দিলেন। আমি অত কিছু বলি না, করুক না যা ইচ্ছে। আমি সম্পর্কটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তার কলেজে যাওয়ার সময় জামা কাপড় এগিয়ে দেই। মাঝে মাঝে উনি দুপুরে খেতে চলে আসেন, তখন টুকটাক কথা হয়। বিকেলে কলেজ ছুটির পর কাজ না থাকলে ঘুরতে নিয়ে যান। এরপর তার সাথে আমার দেখা হয় একদম রাত্রে, ঘুমানোর সময়। ঘুমানোর আগে 1 ঘন্টা গুনে গুনে রঞ্জনকে দিতে হয়। এটা দিতে আমি বাধ্য। রঞ্জন সারাদিনের জমানো কথা, কি কি করলেন, সবকিছু একদম গুছিয়ে গুছিয়ে বর্ণনা করেন আমাকে। আমি বুঝি মানুষটা আমাকে নিজের সাথে ফ্রি করার চেষ্টা করছে, মিশতে চাইছে। আমিও এক ধাপ আগানোর চেষ্টা করি, কিন্তু ঠিকই ঘুমাতে গেলে তার আর আমার মাঝে একটা কোলবালিশ রয়েই যায়। আমি জড়তায় সরাই না। আর সে ভাবেন হয়তো আমি এখনো মানিয়ে নিতে পারিনি। দিনটা রবিবার। রঞ্জন কলেজ থেকে অনেকটা দেরি করে ফিরলেন, রাত 10টা তখন। বন্ধুদের সাথে একটু লেকের পাড়ে বসেছিলেন নাকি। আমি প্রতিদিনের মতো 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত এগিয়ে দিলাম। বিনিময়ে হাসলেন একগাল। কি সুন্দর হাসি। আমাকে বললেন, আজ খুব ক্লান্ত বুঝলে? তুমি তো আমার দিকে তাকাওই না। তোমার বিরহে শুকিয়ে হাড্ডি হয়ে বের হয়ে যাচ্ছে, সেদিকেও খেয়াল রাখছো না। আমি এক পলক তাকালাম মাত্র। আজকে বাস্তবিকই তাকে ক্লান্ত দেখাচ্ছে, কিন্তু মোটেও সেটা আমার বিরহে না। ফাজিল লোকটার হাড্ডি কোন দিক দিয়ে বের হলো সেটাও নজরে আসছে না। এই লোক সকালেও হাটটা কাটটা ছিল। আমি আলমারি থেকে টি শার্ট, ট্রাউজার বের করে দিতে সে আমার দিকে চোখ টিপ মারল। আমার কিন্তু চমকানোর কথা, কিন্তু আমি চমকাইনি। রঞ্জনের মাথার তার যে ছিঁড়া, সে আমি যে বিয়ের দিন থেকেই জানি। সুতরাং এত সব চমকানো টমকানো আমার দ্বারা হচ্ছে না। গোসল সেরে রঞ্জন আবারও তার স্টাইলে চলে আসলেন। কিসের বিরহ, কিসের ক্লান্তি। বয়স কমে 25 বছরের যুবক মনে হচ্ছে। আমি বেশিক্ষণ তাকালাম না। আমার বুক কাঁপে, ভয় লাগে ওই লোকের দিকে তাকাতে। চুপচাপ বেলকনির মেঝেতে পা ছড়িয়ে বসে পড়লাম। রঞ্জন নিচ থেকে একেবারে খাবার খেয়ে এলেন, হাতে গিটার। দক্ষ হাতে গিটারে টিংটাং টুংটাং শব্দ করতে করতে আচমকা বললেন, আজকে কলেজের একটা মেয়ে এসেছিল, আমাকে প্রপোজ করেছে। আমি সময় পেলে আকাশ দেখি, এটা আমার ছোটকালের অভ্যাস। আকাশ দেখতে দেখতে বললাম, ভালো তো,
মেয়েটা তোমার মতো না, এটাও ভালো। রঞ্জন আমার দিকে এক পলক তাকালেন। তোমার মতো না বলতে, তোমাকে দেখলে যেমন আমার ভদ্র বেহার মতো তাকিয়ে থাকতে ইচ্ছে করে, ওই মেয়েকে দেখলে তেমন করে আমার অভদ্রদের মতো ধাক্কা দিতে ইচ্ছে করে। অস্বীকার করতে পারবো না। রঞ্জনের এই সহজ সহজ স্বীকারোক্তিগুলো আমার ভালো লাগে। শুধালাম, মেয়েটা প্রপোজ করার পর কি বললেন? বলেছি, আমার একটা পাগল বউ আছে, সে আমার অপেক্ষা করছে। রঞ্জন এতক্ষণ গিটারের দিকে ডুবেছিলেন। হঠাৎ করে গিটারের সুর পাল্টালেন, পুরনো একটা গানের সুর। আমার চোখে চোখ রেখে সরাসরি প্রশ্ন ছুড়লেন, বলো তুলি, তুমি কি প্রতিদিন আমার আসার অপেক্ষা করো না? মাঘ মাসের হাড় কাঁপানো শীতের শুরু হয়েছে মাত্র। চট্টগ্রামে সাধারণত অতি শীত পড়ে না, কিন্তু এবারকার শীতের কোনো বাধা ধরা নেই। দিনকে দিন তাপমাত্রা এত কমছে যে শহরে মানুষেরা বাধ্য হয়েছে সোয়েটার গায়ে দিতে। আমি রোজ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেসব মানুষের আনাগোনায় দেখি। মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে ভাবি, আমার মাঝে বিস্তর পরিবর্তন এসেছে। ঠিক এই সময়টাতে মা বাবা তুলাধোনা দিয়েও আমাকে ঘুম থেকে ওঠাতে পারতো না। অথচ এখন আমি নিজে নিজে ভোর সকালে উঠছি। বারান্দায় দাঁড়িয়ে শত শত ভাবনা, চিন্তার অবসান ঘটিয়ে কাজে লেগে পড়ছি। তারপর সারাদিন আর ঘুম নেই। আমার কেন যেন মনে হয়, একান্ত আমার দীর্ঘশ্বাসের সময় কে যেন আমার কানের কাছে ফিসফিসিয়ে বলে, পাল্টে গেলে। আমি জানতাম পাল্টে যাবে। তারপর আবার সেই দীর্ঘশ্বাস। আমি সত্যি বিরক্ত। নিজেকে মানিয়ে নেই কিভাবে? নিজের স্বপ্নগুলোর গলা টিপে এভাবে সবকিছু সহ্য করে। তুলি, এত ঠান্ডায় বারান্দায় কি করছো? গাছে পানি দিচ্ছিলাম। ডাক শুনে রঞ্জনের দিকে ভাবলেশীন চোখে তাকালাম। সে ঘুম থেকে উঠে রীতিমতো বিছানায় বসে আছে। চোখে মুখে মারাত্মক তন্দ্রা। চোখ মেলতে পারছেন না পর্যন্ত। দু একবার হাত দিয়ে চোখ দুটো কষলে ভালো করে তাকাতে চাইলেন। অস্পষ্ট আমাকে স্পষ্ট করে দেখতেই ধমকে উঠলেন, সোয়েটার পরনি কেন? আশ্চর্য, এদিকে আসো। বিরক্তি করার অবকাশ নেই। আমি আস্তে আস্তে তার এই কাছে এসে দাঁড়ালাম। সে চট করে বাম হাতটা ধরলেন। পরপর আবার ধমক, এই মেয়ে, হাত এত ঠান্ডা কেন? আমি চোখ পিটপিট করে তাকালাম। অনুভব করলাম হঠাৎ করে আমার ভীষণ ঘুম পাচ্ছে। অসহ্য রকমের ঘুম। উষ্ণ বিছানায় কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে আমার ভেতরটায় তোলপাড় শুরু হয়ে গেছে। হাত ছাড়াতে গিয়ে বুঝলাম রঞ্জন বাঘের থাবার মতো আমার হাত ধরেছেন। এত সহজে ছাড়াতে পারবো না। ধীর কণ্ঠে বললাম, হাত ছাড়ুন, কাজ আছে। তৃতীয়বারের মতো রঞ্জন আবারও ধমকালেন, গলাও ভেঙে ফেলেছ দেখছি। কি সমস্যা তুলি? আমি কিন্তু ঠাটি এক চড় লাগাবো তোমাকে। আমার মেজাজ খারাপ হয়ে গেল। চেঁচিয়ে বললাম, কি করেছি আমি? চর কেন মারবেন? এনেছেন তো কাজ করার জন্যই। ভুল হয়ে গেছে, বিরাট ভুল। আমি অনেকবার বলেছি আমি চাপা স্বভাবের। হুট করে নিজের ভেতরকার কথা নিজেই প্রকাশ করে দেওয়ায় গুমড়ে গেলাম। চাপা স্বভাবের মানুষগুলো নিজের মনের কথা কাউকে বলতে চায় না। ভাবে তার ইচ্ছা অনিচ্ছার কথা বললে সামনের মানুষটা বিরক্ত হতে পারে, তাকে অপছন্দ করতে পারে। অন্যের পছন্দ অপছন্দ, লোকে কি ভাববে, এসব চিন্তা করতে করতেই তারা পুরো জীবনটা পার করে দেয়। আমি ওর ব্যতিক্রম নয়। আমার শুধু মনে হচ্ছে রঞ্জন এবার রেগে যাবেন, বোধহয় গায়ে হাতও তুলবেন। আমি নিয়ে গেলাম ভয়ে। জড়তা নিয়ে বলতে চাইলাম, আমি আসলে এভাবে বলতে, তোমার কাজ করতে ভালো না লাগলে করো না তুলি। শান্ত হও, এদিকে আসো। সদ্য জাগ্রত রঞ্জন এতটা মায়া লোকটার কণ্ঠে, চেহারায়। আমি মন্ত্রমুগ্ধের মতো কাছে এগোলাম। তার পাশে বসলাম। রঞ্জন এক ঝটকায় আমাকে শুয়ে দিলেন বিছানায়। বুকের সাথে এমনভাবে ঝাপটে ধরলেন যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে আমার ভালো লাগছিল। আমি সেটা অস্বীকার করতে পারবো না। কি হয়েছে তুলি? কেউ কিছু বলেছে? আমি জানি আমি বড্ড ইমোশনাল, আহ্লাদি, ইমোশনাল ফুল নামে বন্ধুমহলে পরিচিত। কিন্তু নিজেকে অবাক করে দিয়ে আমি শক্ত হয়ে শুয়ে রইলাম। যেখানে আমার কান্না করে ভাসিয়ে দেওয়ার কথা, কাটকার গলায় বললাম, কিছু হয়নি। রঞ্জন আমার মাথাটা আরেকটু শক্ত করে বুকের ভেতর ডেবে ধরলেন। চুলে অনবরত আদরে হাত বুলাতে বুলাতে বললেন, আমি তোমার আপনজন হতে চাইছি, কিন্তু তুমি চাইছো না। আমি তোমার শরীর ছোঁয়ার আগে তোমার আত্মা ছুঁতে চাইছি। তুমি সেখানে দূরে সরে যাচ্ছ কেন তুলি? আমি আর কি করলে তুমি আমাকে বুঝবে, আমাকে চাইবে? বলো। ভেতর থেকে একটা লম্বা নিঃশ্বাস বেরিয়ে এলো, শব্দ করে। রঞ্জনের শরীর থেকে একটা আলাদা ঘ্রাণ আসে। এটা কি তার নিজস্ব ঘ্রাণ নাকি পারফিউমের? জানা নেই। কণ্ঠ খাদে নামিয়ে বললাম, আমি পড়তে চাই। আমি তো মানা করিনি, কিন্তু মা দিচ্ছেন না। আমি ওনাকে বলেছিলাম।
আমি রঞ্জনের দিকে একটু তাকালাম। ওনার অভিব্যক্তি দেখতে বাংলার ঘরে ঘরে একটা প্রচলিত কথা আছে, বউ গেলে বউ আসবে, কিন্তু মা একটাই। আমি দেখতে চাইছিলাম রঞ্জনও সেই ধারণার মানুষ কিনা, যারা বউকে শুধু অন্যের ঘর থেকে বই আনা মেয়ে হিসেবেই গণ্য করে, নিজেদের পরিবারের মানুষ মনে করে না। রঞ্জন বাস্তবিকই কিছু বললেন না, আমাকে হতাশ করে দিয়ে আমার গলায় মুখ গুজলেন। মৃদুস্বরে বললেন, ঘুমাও তুলি, আমি পরে ডেকে দেব। আমার অনুভূতিটা এমন ছিল যে আকাশে ছোট্ট একটা মুক্ত পাখি উড়ছে। উড়তে উড়তে কোথা থেকে একটা গুলি এসে তাকে নিহত করে তার স্বপ্নগোলট গলা টিপে দিল। কিন্তু আমার তখনও কান্না ছিল না। আমি জড়বস্তুর মতো বুকে হাজার হাজার পাথর নিয়ে শুয়েছিলাম। শুয়ে থাকতে থাকতেই যেন ক্লান্ত হয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি জানা নেই। ঘুম ভেঙেছে 8:30টায়, রঞ্জনের ডাকে। ফ্রেশ হতে হতে 9টা বেজে গেল। এ ঘরে সকলে একসাথে সকালের খাবার খায়। নিচে নেমে দেখলাম সবাই আমাদের অপেক্ষাতে টেবিলে বসে আছেন। কেউ কেউ ভীষণ বিরক্ত হয়ে ঝিমাচ্ছেন। আমার খেয়ে অস্বস্তি হলো। না তাকিয়েও বুঝতে পারছি শাশুড়িমা আমাকেই দেখছেন, তার সব সময়কার তীক্ষ্ণ অসন্তোষ চোখে। আমি চেয়ারে বসতে গমগমে গলায় কাজের চাচিকে বললেন, চার পরোটাগুলো আবার গরম করে নিয়ে আসুন ময়নার মা। নাস্তা বলতে আজকে আলু ভাজি, ডিম সিদ্ধ আর 4 পরোটা। আমি সকালে এত ভারী খাবার খেতে পারি না। চার একটা পরোটাতেই হয়ে যায়। সেটা 10-15 মিনিট ধরে একটু একটু খাই। কিন্তু এখানে অভ্যাস পরিবর্তন হয়েছে, তাড়াতাড়ি খেতে হয়। শাশুড়িমা খাবারের মাঝপথে হঠাৎ প্রশ্ন ছুড়লেন, আজকে এত দেরি হয়েছে কেন ঘুম থেকে উঠতে? আমার আগে আগেই রঞ্জন দায়সারাভাবে উত্তর দিলেন, ও অসুস্থ। শুনে শাশুড়িমা একবার আমার দিকে তাকালেন, কিছু বললেন না। তবে টের পেলাম তার মুখটা আগের চেয়ে গম্ভীর হয়ে গেছে। রঞ্জন বিরতিহীনভাবে আবার বললেন, তুলিকে কি তুমি পড়তে মানা করেছো আম্মু? তিনি খাওয়া থামালেন, কাঠিন্যতা নিয়ে বললেন, হ্যাঁ। কেন মানা করেছো? বিয়ের পর কিসের পড়া? এখন সংসার সামলানোর সময়। তাহলে বলছো রূপাকে এখন বিয়ে দিলে রূপাও আর পড়তে পারবে না? শাশুড়ি মা একটু থমকালেন, তারপর আচমকায় আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি কি সর্দি পড়তে চাও? দ্বিধায় পড়ে গেলাম। কি বলবো? হ্যাঁ, না, কোনটা? পাশ থেকে রঞ্জনের তীব্র খোঁচানোতে সেদিকে তাকালাম। পেটে চিমটি দিয়ে ব্যথা করে ফেলেছে লোকটা। চোখ রাঙিয়ে ইশারা করছে হ্যাঁ বলতে। আমি আর 7-5 ভাবলাম না, অচিরেই মাথা দোলালাম। আমি পড়তে চাই। শাশুড়ি মা খাওয়া শেষ করে উঠতে উঠতে বললেন, তাহলে আর কি, পরও যত ইচ্ছা। আমার কথার তো দাম নেই। আমার 2 চেয়ার সামনেই শ্বশুর বাবা বসেছিলেন। ওনাকে আমার মজার মানুষ বলে মনে হয়, জাদুকরী মানুষ। বাবা, বাবা একটা ভাব আছে ওনার মাঝে। শাশুড়ি মা উঠে যেতেই আমাকে ফিসফিসিয়ে বললেন, ওই মহিলা এমনই, সময় পেলে আমাকেও সাইজ করতে বাদ রাখে না। তুমি ওসবে কান দিও না, ঠিক আছে? রঞ্জনকে দেখলাম হাসছেন। রূপা প্রতিবাদী গলায় বলল, আমি কিন্তু আম্মুকে বলে দিব আব্বু। বাবার চোখ মুখ কুঁচকে বললেন, তো যা না, এখনো বসে আছিস কেন? আমি কি ওই মহিলাকে ডরাই? রঞ্জন সাধারণত নাস্তা খেয়ে কলেজে যাওয়ার জন্য তাড়াহুড়ো লাগিয়ে দেন, কিন্তু আজকে খুব রিল্যাক্স মুডে আছেন বলে মনে হচ্ছে। নাস্তা খেয়ে সোজা রুমে গিয়ে শুয়ে শুয়ে মোবাইল চাপছেন। কোনো তাড়া নেই। আমি রুমে ঢোকা মাত্রই কপাল কুঁচকে নজর উঠালেন। আমাকে আগাগোড়া দেখে বললেন, রেডি হও। কেন? তোমাকে বিক্রি করে দেব। চোখ বড় বড় করে তাকালাম। মানে? মোবাইল রেখে রঞ্জন হাত পা ছড়িয়ে শুলেন। চোখ বন্ধ করে হাসলেন অল্প। বললেন, মার্কেটে নতুন গাড়ি এসেছে, তোমাকে বিক্রি করে ওটা কিনব। এতক্ষণেই স্বাভাবিক হলাম। আলমারি খুলে নতুন একটা জামা হাতে নিলাম। এটা কখনো পরা হয়নি, একদম নতুন। কার কাছে বিক্রি করবেন? জায়গাটা কোথায়? রঞ্জনের হাসির শব্দ শোনা যাচ্ছে, তবুও পেছনে ফিরলাম না। বুঝতে পারলাম রঞ্জন বিছানা ছেড়ে ক্রমশ এগিয়ে আসছেন। আমার পেছন ঘেঁষে দাঁড়িয়ে কানের কাছে ঠোঁট ছুঁয়ে বললেন, আলফাজ রঞ্জন কিন্তু সত্যি তোমাকে বিক্রি করে দেবে তুলি। সে মোটেও ভালো মানুষ না। অনন্ত তোমার বেলায় তো নয়। রঞ্জনের হৃৎপিণ্ড আমার খুব কাছে। ধুকপুক আওয়াজটা স্পষ্ট। সেই আওয়াজের সাথে তাল মিলিয়ে আমার বুকের বাঁ পাশটাও সজোরে ধুকপুক ধুকপুক করছে। বুঝলাম আমার সর্বনাশ আমি ঠেকাতে পারিনি। রঞ্জন নামক বিষাক্ত বিষ অজান্তে পান করে ফেলেছি। সেটা এখন আমার শরীর জুড়ে ঘুরঘুর করে বেড়াচ্ছে। শিরা উপশিরা, মন, মস্তিষ্ক কিচ্ছু বাদ নেই। সেবার আমাকে বিক্রি করে দেবার নাম করে রঞ্জন আমাকে নিয়ে এলেন আমার বাড়িতে। এতদিন পর মা বাবাকে পেয়ে আমি ভীষণ আবেগাপ্লুত হয়ে উঠলাম। রঞ্জনকে প্রায় ভুলেই বসলাম।
দুপুরে খাওয়ার সময়ও তার কাছে যায়নি, অনেকটা পালিয়ে পালিয়ে বেরিয়েছি। এজন্য যে রঞ্জন আমার সঙ্গে অভিমান করেছে তা ভালো করেই জানি। বিকেলে ছাদে ছিলাম, কাজিনরা মিলে আড্ডা হচ্ছিল। আমি রেলিংয়ের একপাশে দাঁড়িয়ে ওদের কথাই শুনছিলাম। নিচে দেখলাম রঞ্জন আর বাবা একসাথে কোথায় যেন যাচ্ছেন। রঞ্জনের পরনে এখনো সেই সকালের শার্ট, ক্লান্ত লাগছে দেখতে। মুখটা অল্প স্বল্প ফুলে রেখেছেন। বেশি রাগ করেছেন কি? ওনার বাচ্চাদের মতো আচরণ দেখে আমি একটু হাসলাম। তাকিয়ে তাকিয়ে ওনাকে পরখ করার সময়টাতেই রঞ্জন হঠাৎ ঘাড় ঘুরিয়ে ওপরে তাকালেন। আমার উপর নজর পড়তে মারাত্মক তীক্ষ্ণ করে ফেলেন দৃষ্টি। আমাদের বাড়ির গেটটা লোহার তৈরি। পাশে বড়সড় একটা শিউলি গাছ দারোয়ানের মতো ঠায় দাঁড়িয়ে। মাথার উপর ঝাঁকে ঝাঁকে সাদা কমলা রঙের ফুল, আর সবুজ পাতার ঘনত্বের জন্য সূর্যের আলো পৌঁছাতে পারে না। ছায়া আলো লুকোচুরিতে লুটোপুটি খায় সিমেন্টের মেঝে। রঞ্জন ঠিক সেখানটাতেই দাঁড়িয়ে আছেন। মাঝে মাঝে বাতাসের ছোঁয়ায় শিউলি ফুলগুলো ঝরে তার চুলে, কাঁধে এসে পড়ছে। আমি ছোটবেলা থেকেই খুব কল্পনা করতে ভালোবাসি। বিয়ের আগ মুহূর্তে কল্পনায় আমার একটা রাজকুমার ছিল, যে আমাকে ভালোবাসবে, স্নেহ করবে, আমাকে নিয়ে যাবে তার সুখ সুখ পৃথিবীতে, যেখানে দুঃখ পৃথিবীর কেউ আমাকে ছুঁতে পারবে না। বিয়ের পর আমি এই কল্পনাটাকে পুরোপুরি মাটিচাপা দিয়ে দিয়েছিলাম। অথচ কখনোই ভাবিনি রঞ্জন নামক আমার ভীষণ অপছন্দের মানুষটাই আমার কল্পনার রাজকুমার হয়ে একদিন আমার কাছে ফিরে আসবে। রঞ্জন দৃষ্টি ফিরিয়ে চলে গেলেন। গেট লাগানোর ক্যাচক্যাচ শব্দে আমার ঘর ভাঙতে গিয়েও ভাঙল না। আমি মেয়ে রইলাম আবারও সেই পুরনো ভাবনায়। কিন্তু সেখানে কোথাও কিশোরী বয়সের আবেগমাখা প্রথম ভালো লাগে কি খুঁজে পেলাম না। আমার মস্তিষ্ক বারংবার একটা নামে উচ্চারণ করছিল, রঞ্জন, রঞ্জন, রঞ্জন। রঞ্জন ফিরলেন সন্ধ্যায়। আমি তখন রুম গোছাচ্ছিলাম। রুমের একপাশে লাগেজ রাখা ছিল। সেই লাগেজের অবস্থা দুরবস্থা করে রেখেছেন সে। জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে এলাহি কাণ্ড। চেনের একপাশ ভেঙে গেছে। আমার রাগ লাগেজের ওপর উগড়ে দিয়েছেন হয়তো। মুখ দেখে মনে হচ্ছে এখনো রাগ কমেনি। হৃদয়ের মাঝখানে দৃঢ় ভাঁজ পড়ে আছে। আমি একবার আর চোখে তাকালাম। রঞ্জন শার্ট খুলছেন। প্রচণ্ড গরমে ফর্সা ত্বক রক্তবর্ণ ধারণ করেছে। শার্ট দেখে মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে এসেছেন। ঝটপট আমার কাছে এসে শার্টটা ছুঁড়ে মারলেন আমার গায়ে। গোছানো লাগেজ থেকে টান দিয়ে শার্ট বের করতে গিয়ে পুরো লাগেজটা আবার এলোমেলো করে দিলেন। এবার আর চুপ থাকতে পারলাম না। প্রচণ্ড বিরক্ত নিয়ে শুধালাম, কোনো কাজ কি ঠিক মতো করতে পারেন না? এভাবে কেউ কাপড় নেয়? উনি যেন কথাটা কানেই তুললেন না। এমনভাবে বললেন, টাওয়াল কই? বারান্দায়, নিয়ে আসো। বিরক্তি করিনি। ওনাকে অস্বাভাবিক লাগছে। কণ্ঠ শান্ত নয়, গম্ভীর, ভীষণ গম্ভীর, যেন জোর করে কিছু চেপে রেখেছেন। আমি টাওয়াল আনতে হাত থেকে ছো মেরে নিয়ে নিলেন। ওয়াশরুমে যেতে যেতে সাবধানী বাণী ছুড়লেন, ভুলেও রুম থেকে বের হবে না। আমি না আসা পর্যন্ত চুপচাপ ভালো বাচ্চা হয়ে থাকবে। যদি আবারও পালানোর চেষ্টা করো, আমি কি করব আমি নিজেও জানি না। কথাগুলো শুনে একটু অবাকই হলাম। রঞ্জনকে এতটা রেগে যেতে কখনো দেখিনি। ওনার এই রাগটা কি শুধুই আমার উপর, নাকি অন্য কোথাও? দীর্ঘশ্বাস ফেলে লাগেজ আবারও গোছাতে শুরু করলাম। রঞ্জনকে আমি কখনো বুঝতে উঠতে পারি না। তার একেক সময় একেক রূপ আমাকে দ্বিধায় ফেলে দেয়। মানুষটা আসলে চায় কি? সে কি আমাকে ভালোবাসে? লাগেজ গুছিয়ে চেয়ারের উপর একটু শান্ত হয়ে বসার চেষ্টা চালালাম আমি। হাত দুটো আড়াআড়িভাবে টেবিলে রেখে সেখানে মাথা গুজে দিলাম। আমার যখন খুব মন খারাপ হয়, আমি এভাবেই পড়ার টেবিলে মাথা এলিয়ে দেই। পুরনো অভ্যাস। শরীর, মন, মস্তিষ্ক একটু চাপ মুক্ত হতেই রঞ্জন একেবারে গোসল সেরে বেরিয়ে এলেন। চুল না মুছে ভেজা টাওয়াল ছুঁড়ে মারলেন বিছানায়। এ লোকের কি হয়েছে কি? এত ছোড়াছুড়ি কেন করছে আজ? আমার ধৈর্য শক্তি হ্রাস পাচ্ছে। আমার আত্মা রোষ্ট হয়ে মনে মনে বেশ চেঁচালো, ইয়া মাবুদ, আমাকে ধৈর্য শক্তি দুটোই দাও। কিন্তু অকপটে খুব সুন্দর করে বললাম, কি হয়েছে? চুল না মুছে টাওয়াল বিছানায় রেখেছেন কেন? বিছানা ভিজে যাচ্ছে, চুল মুছে দাও। তার দৃঢ় গলার স্বর। আরও এক দফা দীর্ঘশ্বাস ফেলে আমি উঠে দাঁড়ালাম। মুখের উপর মানা করাটা জানি না বলে আজকের ওই দিনও দেখতে হচ্ছে। চুল মুছতে গিয়ে আমার একটু অস্বস্তি হচ্ছিল। রঞ্জনের এতটা কাছাকাছি আমি কখনোই হইনি। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, রঞ্জনের চুলগুলো অনেক ঘন, একটু খাড়া খাড়া হয়ে থাকে। ছোটবেলায় মা বলতেন, জেদি মানুষের চুল খাড়া খাড়া হয়। রঞ্জন যে ভয়ঙ্কর রকমের জেদি, তার কোনো সন্দেহ নেই। আমতা আমতা স্বরে বললাম, নাস্তা আনবো? আগের মতো রুক্ষ গলায় বললেন, না।
আমি কয়েক সেকেন্ডের জন্য চুপ থাকলাম, নিজেকে ধাতস্থ করলাম ক্ষীণ। তারপর আবার বললাম, আপনি কি এখনো রেগে আছেন? আমি আর করব না। কি করবে না? আর দূরে দূরে থাকবো না, অথচ তুমি শুরু থেকেই দূরে দূরে আছো। রঞ্জনকে একটু হাসলেন, আরেকটুর জন্য খেয়াল করিনি। আমি নিশ্চুপভাবে চুল মোছা শেষ করলাম। চলে যেতে নিলেই রঞ্জন আচমকা আমার হাত ধরে তার পাশে বসালেন। তার পুরুষালী রুক্ষ হাতটা আমার কোমরের উন্মুক্ত অংশ চেপে আছে। একটু দৃঢ়ভাবেই ব্যথা পাচ্ছি। কিছু বলার আগে সে গমগমে গলায় প্রশ্ন করলেন, আইমান কে তুলি? চমকালাম, খুব বাজেভাবে। আইমান? আমার কিশোরী বয়সের আবেগের নাম। রঞ্জন কিভাবে চেনেন ওকে? হতবাক হয়ে চাইতে রঞ্জন আবার বললেন, এজন্য আমাকে ভালোবাসো না? রঞ্জনের কণ্ঠস্বর মোটেও শান্ত না, তবে তার চোখে আকুতি দেখতে পাচ্ছি আমি। একজোড়া বিষণ্ণ উদাসীন নয়নে আমাকে না পাওয়ার তীব্র আফসোস দেখতে পাচ্ছি। অতিরিক্ত দুশ্চিন্তায় আমি কথা বলতে পারছিলাম না। চোখ পিটপিট করে নতুন রঞ্জনকে দেখছিলাম। জবাব না পেয়ে রঞ্জন একটু বিচলিত হলেন। পরক্ষণেই আমার কাঁধে আলতো করে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলেন। ওভাবে বললেন, আমি একটু তৃপ্তি চাচ্ছি তুলি। একটুখানি তৃপ্তি কি আমার পাওনা নয়? রঞ্জনের গলা বুঝে একটু কাঁপল, কেঁপেছে হয়তো। আমি বোঝার আগেই সে আমাকে ছেড়ে উঠে দাঁড়ালেন। নিজেই টাওয়াল বারান্দায় মেলে দিয়ে আসলেন। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। কিঞ্চিত স্তব্ধ হয়ে সে বললেন, তোমার সার্টিফিকেট বই সব গুছিয়ে রাখো। আমি তোমার স্যারের সাথে কথা বলেছি, কলেজে ক্লাস করা লাগবে না। শুধু পরীক্ষার সময় এখানে এসে পরীক্ষা দিবে। আমি জানি আমার উচিত ছিল রঞ্জন রুম থেকে বের হওয়ার আগেই তাকে আটকানো, এই ভুল বোঝাবুঝির সমাপ্তি টেনে বলা, আয়মান আমার কেউ না। কিন্তু আমি পারিনি। চুপচাপ নিস্তব্ধ বদ্ধ ঘরে বসেছিলাম অনেকক্ষণ। রাতের শোয়ার সময়টাতেও রঞ্জনকে কথাটা বলতে পারিনি। আমাদের দুজনের শরীরের দূরত্ব কিঞ্চিত মাত্র ছিল, তবে মনের দূরটা বোধ হয় পরিমাপ করা যাবে না। আমি সারা রাত 1 মিনিটের জন্য ঘুমাতে পারিনি। এপাশ ওপাশ করেছি, অশান্তিতে নিঃশ্বাস নিতে পারিনি। বলবো বলবো করে রঞ্জনকে একটু শব্দ পর্যন্ত বলতে পারিনি। দ্বিধা দ্বন্দ্বে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। মিস্টার আলফাজ রঞ্জন, আপনি আমাকে কি করে দিলেন বলুন তো? জাদুটোনা কিছু জানেন বুঝি? আমি তো আপনাকে চাইনি, আপনি নিজেই এসেছেন। এসে আমাকে এলোমেলো করে দিয়েছেন। আমি তো এমন ছিলাম না। মিস্টার আলফাজ রঞ্জন, শুনতে পাচ্ছেন? আমি কিন্তু মোটেও আপনাকে পছন্দ করি না, ভালোবাসি না। কিন্তু আমাকে এমন তোর বাজে বিরহ দহনে এলোমেলো করার জন্য আপনার কঠিন কারাদণ্ড হওয়া উচিত। এই যে আপনি আমার সঙ্গে ঠিকঠাক কথা বলছেন না, এড়িয়ে চলছেন, আগের মতো বারান্দায় বসে পুরনো দিনের কার্যকলাপ বর্ণনা করছেন না। কেন বলুন তো? ভীষণ অভিমান করেছেন কি? কিন্তু আমি কি করব? আমি ভীষণ অন্যরকম। অভিমান ভাঙানো, জড়তা ছাড়া নিজের মনের কথা বলা, এসব আমি পারি না। ভবিষ্যতের কথাও বলতে পারছি না। তবে আপনি তো আমাকে বুঝেন। আমি বলার আগে আমার মনের কথা পড়ে নেন। তাহলে এখন পড়ছেন না কেন? নাকি ইচ্ছে করে পড়ে টরে আমার পরীক্ষা নিচ্ছেন? লাভ নেই। এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হব না। বড় বড় দুটো ঘোড়ার ডিম পেয়ে ফেল করব। তবে একটা সত্যি কথা বলি, কানে কানে বলবো। আপনিও চুপি চুপি এক কান দিয়ে শুয়ে অন্য কান দিয়ে বের করে দেবেন। আমাকে বলবেন না, লজ্জা দিতে পারবেন না। আমি আসলে প্রথমে মিথ্যে বলেছিলাম। আমি শুরুতে আপনাকে অপছন্দ করলেও এখন প্রচণ্ড পছন্দ করি। এভাবে আমাকে এড়িয়ে চলবেন না। আমার খারাপ লাগে, খুব খারাপ লাগে। আমার সাথে বেশি বেশি কথা বলবেন, ঠিক আছে? এটুকু লিখেই থামলাম। টেবিলে 3টে বই এক এক করে সারিবদ্ধ হয়ে পড়ে আছে। প্রথম বইটা বাংলা, মাঝখান দিয়ে হাঁ করে খুলে রেখেছি। রবীন্দ্রনাথের একটা বিখ্যাত গল্প পড়তে নিয়েছিলাম, পড়া হচ্ছে না। আর চোখে রঞ্জনকে বারবার দেখছি। উনি একটু আগেই বাসায় ফিরেছেন। গোসল সেরে মাত্র বিছানায় বইটা নিয়ে বসেছেন। মূলত ওনার জন্যই পড়ায় মন বসে না। আগের পরিস্থিতি হলে এখন কতই না গল্প জুড়ে দিতেন। এখন বোবা বনে আছেন, কোনো সাড়া নেই, শব্দ নেই, কথা নেই। কি বিরক্তিকর! আমি পড়া বাদ দিয়ে উনার নামে হাজারটা অভিযোগ লিখতে লাগলাম খাতায়। একসময় সেটাতেও ক্লান্তি চলে আসলো। আমি রঞ্জনীর সাথে কথা বলতে চাই। এই কয়েকদিনে বাজে অভ্যেস হয়ে গেছে। বিয়ের আগে যেখানে রাত 11টা হলে ঘুমিয়ে কাদা হয়ে যেতাম, এখন 1টা বাজলেও চোখে ঘুম ধরে না। আমাদের মাঝখানে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার দেওয়া থাকা কোলবালিশটাকে দূরে ছুঁড়ে মেরে ঘুমের ভান ধরে থাকা রঞ্জনকে ধাক্কাতে ধাক্কাতে বারান্দায় নিয়ে যেতে ইচ্ছে করে, জ্যোৎস্না বিলাস করতে ইচ্ছে করে।
কিন্তু পূর্বের মতো কিছুই হয় না। আমি কিন্তু অনেক চেষ্টা করেছি আইমানের কথা রঞ্জনকে বলতে, ভুল বোঝাবুঝি শেষ করতে, কিন্তু মাঝপথে আটকে যাই। আমি রঞ্জনকে খুব ভরসা করি, আপন ভাবি, কিন্তু বোঝাতে পারি না। কেন পারি না? আমি চাইলে তো পারি, পারবো। রঞ্জন ইংরেজি একটা বই পড়ছিলেন। পড়তে পড়তে আমার দিকে কয়েক সেকেন্ডের জন্য তাকালেন। আমাকে চেয়ে থাকতে দেখে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, কি হয়েছে? পড়া বুঝতে অসুবিধে হচ্ছে? আমি মাথা নাড়ালাম। পড়া বুঝতে আমার মোটেও অসুবিধা হচ্ছে না। আমার অসুবিধা হচ্ছে পুরনো রঞ্জনকে না পাওয়ায়। আমি তাকেই খুঁজছি, কিন্তু সে ধরা দিচ্ছে না। রঞ্জন আবারও হাতের বইটাতে নিজের সমস্ত মনোযোগ ঢেলে বললেন, আমার দিকে না তাকিয়ে পড়ো, সামনে পরীক্ষা। আমি অস্ফুট স্বরে বললাম, পড়তে ইচ্ছে করছে না। রঞ্জন মাথা তুলে আবার তাকালেন আমার দিকে, শান্ত চাহনি। মুখের ভাবভঙ্গিও অস্বাভাবিক রকমের স্থির। জানতে চাইলেন, তাহলে কি করতে ইচ্ছে করছে? কথা বলতে। কথাটা বলে বুঝলাম আমি সাহসী হয়ে গেছি। আমার মতো আজব মেয়েতেও এরকমের কথা বলতে পারে না। রঞ্জন বললেন, মায়ের কাছে যাও, কথা বলো, তারপর আবার পড়তে বসবে। আমি আপনার সাথে কথা বলতে চাই। আমরা তো কথাই বলছি। মুহূর্তেই অধৈর্য হয়ে উঠলাম। হাতের কলমটা মুঠোয় চেপে ধরে পড়লাম, এমন না, আগের মতো। আগে যেভাবে কথা বলতেন সেভাবে। চলুন না রঞ্জন, বারান্দায় বসে কথা বলি। সম্ভব না তুলি? এখন একটু ব্যস্ত আছি। আপনি সবসময় ব্যস্ত থাকেন। ইচ্ছে করে ব্যস্ত থাকার ভান ধরছেন। এমন কেন করছেন রঞ্জন? রঞ্জনের উত্তর নেই। আমি নিজের স্বভাব থেকে পুরোপুরি বেরিয়ে এলাম। একটু একটু গুছিয়ে রাখা কথাগুলোর যতটুকু মনে পড়ল ততটুকুই বলতে চাইলাম। ছোটবেলা থেকে আইমানকে আমি পছন্দ করতাম। ওর জন্যই আমি আপনাকে প্রথম প্রথম মেনে নিতে পারিনি। কিন্তু রঞ্জন বলতে দিলেন না। বই রেখে আচমকা উঠে দাঁড়ালেন। ভীষণ ব্যস্ততা দেখে রুম থেকে চলে যেতে যেতে বললেন, পরো তুলি, শুধু শুধু কথা বাড়াচ্ছ। মাথার উপর ফ্যান চলছে, একলা ঘরে আমি একা বসে আছি। অবহেলাগুলো শরীর বিষিয়ে দিচ্ছে। আমার ঠোঁট ভেঙে আসছে কান্নায়। শরীর থেকে থেকে কাঁপছে। এত কষ্ট বোধ হয় আমি জীবনে অনুভব করিনি। রঞ্জন কেন আমাকে সঙ্গ দিচ্ছে না? একটু কথা বলছে না। আমি মিনতি করছি আপনার কাছে আলফাজ রঞ্জন। আকৃতি ভরা চোখে বারবার অনুরোধ করছি কথা বলতে। আপনি এত পাষাণ। আমার অনুরোধ দেখেও পায়ে ঠেলে দিচ্ছেন। দুটো চড়ুই পাখি বারান্দার রেলিংয়ে বসে আছে। অল্প স্বল্প কিচিরমিচির শব্দে স্তব্ধ পরিবেশটিকে থাকতে পারছে না। ফ্যানটা কি বন্ধ? এত গরম লাগছে কেন? শরীর থেকে কাঁথা সরিয়ে ফেললাম। পাশ ফিরে কোলবালিশ জড়িয়ে ধরতে গিয়ে বুঝলাম পাশে কোনো বালিশ নেই। হাতড়ে বসতে চাইলাম রঞ্জন আছেন কিনা। না, রঞ্জনও পাশে নেই। কোথায় গেলেন? আমার ঘুমটা পুরোপুরি ভেঙে গেল। উঠে বসতে বসতে এক দফা শরীরের ম্যাচ ম্যাচ অনুভূতিতে মেজাজ টুঙ্গে পৌঁছালো। হাত দুটো এত ব্যথা করছে। চোখ দুটো দুহাতে কষলে আশেপাশে তাকালাম। সদ্য ঘুম ভেঙে ওঠা সূর্যের এক ফালি রোদ্দুর সাদা পর্দার বাধা ডিঙিয়ে আলো আলো করে ফেলেছে সারা ঘর। পুরো ঘর খালি। বারান্দা, বাথরুমে কারো উপস্থিতি নেই। এত সকাল সকাল রঞ্জন কোথায় গেলেন? ঘড়িতে মাত্র ৫টা। এমন সময় তো কখনো ঘর থেকে বের হন না। আমার আখিদয় টেবিলের উপর পড়তে স্থির হয়ে গেল। চেয়ারে আমার ওড়না রাখা, মেঝেতেই গড়াগড়ি খাচ্ছে। হঠাৎ মনে পড়ল, আমি রাতে টেবিলে ঘুমিয়ে পড়েছিলাম। রঞ্জন আমাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়েছিলেন। ঘুমো ঘুমো অবস্থায় জোর করে ভাতও খাইয়ে দিয়েছিলেন। তারপর তারপর কি হয়েছিল? আমি তাড়াতাড়ি উঠে টেবিলের কাছে গিয়ে দাঁড়ালাম। সর্বনাশ! রঞ্জনকে নিয়ে লেখা আমার অভিযোগের খাতাটা অবহেলিতভাবে পড়ে আছে। কালকে যেগুলো লিখেছিলাম ঠিক ওই পৃষ্ঠাটাই মিলে রাখা। রঞ্জন কি পড়ে ফেলেছেন লেখাগুলো? আমি চট করে ওড়না গায়ে জড়িয়ে রুম থেকে বেরিয়ে পড়লাম। বাসার কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। শাশুড়ি মা বোধহয় উঠেছেন, কিন্তু তিনি এখন রুম থেকে বের হবেন না। রান্নাঘরে কাজের খালা মাত্র হাত মুখ ধুয়ে নাস্তা বানাতে শুরু করেছেন। আমাকে দেখে বললেন, কি ভাবি, কিছু লাগবো? আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, ওনাকে দেখেছেন? খালা ভ্রু কুচকালেন। কারে? রঞ্জনকে। আমি এমন কি বললাম? খালা হো হো করে হাসতে হাসতে কেঁদে দিচ্ছিলেন প্রায়। ঠাট্টার সুরে বললেন, আপনার ওনারে দেখি নাই ভাবি। কেন? রুমে নাই? না। তাইলে মনে হয় বাইরে গেছে। আমি চুপচাপ চলে আসলাম রুমে। কিছুই ভাল লাগছে না। রঞ্জন আবার আগের মতো কখন হবেন? আমার পুরনো রঞ্জনকে খুব মনে পড়ছে। ভোরের আকাশ শেষে দুপুর হতে চলল। রঞ্জন তখনও আসেনি। আমি কয়েকবার ফোন দিয়েছিলাম, সেটাও ধরেনি। মন খারাপ নিয়ে রান্নাঘরে কাজ করছিলাম। শাশুড়ি মা ডাইনিং টেবিলে বসে পান সাজাচ্ছেন।
পান সাজানো শেষে সেটা মুখে পড়ে আমাকে হঠাৎ ডেকে বললেন, রঞ্জনকে আজকে সকালে দেখলাম না যে, কোথায় ও? আমি কি উত্তর দেব? আমি নিজেও তো জানি না। মৃদু স্বরে বললাম, আমাকে বলে যাননি মা, কখন গেছে বাহিরে? ভোরে বোধ হয়। আমি তখন ঘুমিয়েছিলাম। শাশুড়ি মায়ের মুখে আধার ছেয়ে গেল। চোখ মুখ কুঁচকে বললেন, তুমি কই থাকো? ওর খবর রাখতে পারো না? আমি ধারণা করেছিলাম তিনি এমন কিছুই বলবেন। আমি অপেক্ষা করতে লাগলাম পরবর্তী আবার কি বলেন। হয়তো আমার পড়ালেখা নিয়ে বলবেন, এবং সেটা অবশ্যই ভালো কিছু। সত্যি সত্যি মা পড়ালেখার বিষয়বস্তু টেনেই কথা শুরু করলেন। তোমার পড়ালেখা কেমন চলছে? ভালোভাবে পড়ো তো নাকি? পড়ছি মা, বাকিটা আল্লাহর ভরসা। ভালো করে পড়ো, ফেল করলে কিন্তু আর পড়াবো না। রেজাল্ট শুনে যেন পাড়া প্রতিবেশী চমকে যায়, এমনভাবে পড়বা। আমি শুধু মাথা দুলালাম। আমার অভ্যেস হয়ে গেছে। শুরুতে আমার পড়ালেখা নিয়ে আপত্তি করলেও এখন বেশ যত্নবান হয়ে গেছেন তিনি। পড়ালেখা করার সময়টাতে কোনো কাজ করতে দেন না। প্রায় রাত্রিবেলা এটা সেটা বানিয়ে রুমে নিয়ে আসেন। রঞ্জনের মা একটু অদ্ভুত ধাঁচেরি। এই ভালো তো এই খারাপ। আমি প্রথম প্রথম খুব জানতে চেষ্টা করতাম উনি আসলে কি চান, এমন করেন কেন। এখন সেসব ছেড়ে দিয়েছি। থাক না, ইদানিং সংসারটা আপন আপন লাগে। এসব জেনে আমার কাজ কি? আমি তো ভালোই আছি। রঞ্জন যখন এলেন তখন আকাশে এক ফোঁটা আলো নেই। চারটাও মেঘে ঢেকে আছে। বাসায় কারেন্টও নেই। বিকেলবেলা ঝড় হয়েছিল। সেই ঝড়ে কি যেন সমস্যা হয়েছে। আমি অন্ধকার রুমে মোম জ্বালিয়ে শুয়ে আছি। জুতার খটখট শব্দে রঞ্জন রুমে ঢুকলেন। আমার দিকে একবার তাকালেন আর চোখে। হাতে অনেকগুলো কাগজ রোল করে ধরে আছেন। সেগুলো টেবিলে সশব্দে রেখে বললেন, তোমার কলেজে গিয়েছিলাম, যে যে নোট লাগবে বলেছিলে নিয়ে এসেছি। একটু থামলেন। শরীরের শার্টটা খুলে নতুন টি শার্ট গায়ে জড়িয়ে প্রশ্ন করলেন, কারেন্ট নেই কখন থেকে? আমি উত্তর দেইনি। রঞ্জনও উত্তরের অপেক্ষাতে নন। ব্যস্ত ভঙ্গিতে কাকে যেন ফোন করে নিজেই জেনে নিলেন কারেন্টের অবস্থা। আমি খুব বিরক্ত হলাম। এত কিসের ব্যস্ততা ওনার? এত ব্যস্ততা কাকে দেখাচ্ছেন? সকাল থেকে উদাও হয়ে নাটক করছেন আমার সাথে। ফোনে কথা বলা শেষে রঞ্জন আবার বলেন, আজকে আর কারেন্ট আসবে না তুলি। টেবিল লাইট কোথায়? মোম জ্বালিয়ে বসে আছো কেন? আমি এবারও উত্তর দেনি। উনি কি বুঝতে পারছে না আমি অভিমান করেছি? সে তো এত অবুঝ নন। রঞ্জন নিজে টেবিল লাইট খুঁজে জ্বালিয়ে দিলেন। আমি প্রথমবারের মতন ভীষণ বিরক্তি নিয়ে বললাম, লাইট জ্বালিয়েছেন কি জন্য? সাথে সাথে লাইটটা বন্ধ করে দিলেন রঞ্জন। তারপর চুপচাপ বারান্দায় চলে গেলেন। আমি কিছুক্ষণ থম মেরে বসে রইলাম। এভাবে বলা উচিত হয়নি, কিন্তু ভেতর ভেতর কে যেন খুব আনন্দ পাচ্ছে রঞ্জনকে বকে। আমি থেকে উঠলাম। আস্তে আস্তে বারান্দায় গিয়ে ঠিক রঞ্জনের বাম পাশটায় জড় পদার্থের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। রঞ্জন সিগারেট খাচ্ছিলেন। আমি আসার সাথে সাথে ফেলে দিলেন। গম্ভীর গলায় বললেন, এখানে অনেক অন্ধকার, রুমে যাও। আমার মোলায়েম অনুরোধ, কথা বলবো। রঞ্জন বোধহয় লম্বা নিঃশ্বাস ফেলেন। শুনতে পেয়েছি। বললেন, পাশে বসো। কি কথা বলবে শুরু করো, সময় নষ্ট করলাম না। রঞ্জনের গা ঘেঁষে বসে পড়লাম। আমি জানি না আমার কি হয়েছে, কিন্তু রঞ্জনের রাগ, অভিমান যেটাই থাকুক, আজকে আমাকে ভাঙাতে হবে। এভাবে থাকা সম্ভব না। দম বন্ধ হয়ে আসে। আপনি আয়মানকে কিভাবে চিনেন? ছবি দেখে। অবাক চোখে তাকালাম। ছবি দেখে? তোমার রুমের আলমারিতে শার্ট রাখতে গিয়ে একটা ছবি পেয়েছিলাম। আফসোস। দীর্ঘশ্বাসে একাকার হয়ে গেলাম। আয়মানের ছবি একটা আমার কাছে ছিল। আমি অনেক যত্নে ছবিটার পেছনে লিখেছিলাম, আমার স্বপ্নপুরুষ আয়মান, আমি তোমাকে চাই। রঞ্জন নিশ্চয়ই সেটা পড়েছেন। আমি অনুভব করলাম আমি ভয় পাচ্ছি। ভয় আমার আত্মা শুকিয়ে যাচ্ছে। কি বলে কৈফত দিব? আমার কি চেঁচিয়ে বলা উচিত? চাই না আইমানকে, শুধু রঞ্জনকে চাই। ঠোঁটজোড়া শুষ্ক হয়ে গেছে। জিভ দিয়ে আলতো ভিজিয়ে নিলাম। কাপা গলায় খুব আস্তে শুধালাম, আপনি কি আমাকে অবিশ্বাস করছেন? রঞ্জনের শক্ত কণ্ঠের উত্তর, না। তবুও মন শান্ত হলো না। আস্তে করে ডাকলাম, রঞ্জন। সে জবাব দিলেন না। আমার দিকে শূন্য চোখে তাকালেন। দৃষ্টিটা আমার পছন্দ নয়। কেমন পরপর। বুকের ভেতরে তোলপাড়গুলো অশ্রু হয়ে চোখ বেয়ে গড়িয়ে পড়ল। আমি আচমকা রঞ্জনের হাত শক্ত করে ধরলাম। নিজেকে নির্দোষ প্রমাণ করতে যেটুকু দরকার সেটুকু শক্তি, বিশ্বাস, সাহস আর জোর সঞ্চয় করে বললাম, আয়মানকে আমি ভালোবাসি না রঞ্জন। ও শুধু আমার ভালো লাগা ছিল। ও আমার কেউ না। আর আমি, আমি তোমার কে?
সরব। সরব। আমি চমকে তাকালাম। রঞ্জনের মুখশ্রী মোটেও কোনো কৌতুক করছে না। সে বড্ড থমথমে। আমার গলা কাঁপল। কণ্ঠনালী হরতাল জানালো, কথা বলবি না। আমি তবুও বললাম, আপনি আমার বিশেষ কেউ। রঞ্জন নড়ে চড়ে উঠলেন। বিশেষ বলতে? কাছের মানুষ। কত কাছের? একদম কাছের। বেশি বেশি কাছের। অনেক বেশি কাছের। কিন্তু তুমি তো আমাকে পছন্দ করো না। কে বলেছে? খাতায় লিখেছ। পছন্দ করি তো। মিথ্যে বলছো। না, সত্যি করি। আর দূরে দূরে থাকবে? থাকবো না। সত্যি? হ্যাঁ। তাহলে বলো ভালোবাসি। আমি একটু সময় নিলাম। রঞ্জন অধীর হয়ে চেয়ে আছেন। চোখ খিচে বন্ধ করে আমি তাড়াতাড়ি বলে উঠলাম, ভালোবাসি। কয়েক মুহূর্ত। আমি আবিষ্কার করলাম আমি রঞ্জনের বা পাশটায় মাথায় এলিয়ে আছি। সে খুব শক্ত করে ধরে আছেন আমাকে। বিড়বিড় করে বলছেন, আর আমি আরো বেশি ভালোবাসি তুলি। তোমার থেকেও বেশি। অনেক বেশি। তুলি, আমি কি আনন্দে পাগল হয়ে যাচ্ছি? সমাপ্ত।